নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হেমন্ত গোধূলি। হেমন্তর বিকেল, সূর্যাস্ত হওয়ার আগেই আকাশে সন্ধ্যার বিষণ্ণতা এসে পড়েছে কিছু কিছু। অল্প একটু আগে একেবারে 3খানা গাড়ি এসে 3 দিকে বেরিয়ে গেল। ওপরের লাইনে 2টো, নিচে হাওড়া বর্ধমানে 1টা। স্টেশনটা হঠাৎ একটু বেশি রকমই গমগমে হয়ে ওঠে। অপেক্ষমান যাত্রীদের প্রায় সব কজনই 3টে গাড়িতে বেরিয়ে যাওয়ায় তেমনই হঠাৎ আরও বেশি রকম নিঝুম হয়ে পড়ল। সঞ্জয় নেমেছে ওপরের একটা গাড়ি থেকেই, অর্থাৎ তারকেশ্বর লাইনের। 2 স্টেশন আগে হরিপাল থেকে আসছে, যাবে হাওড়া বর্ধমান ডাউন লাইনে ডানকুনিতে। নেমেছে 5:30টায়, ওর গাড়ি 1 ঘন্টা পরে। ওপরের প্ল্যাটফর্মেই একটা বেঞ্চিতে গিয়ে বসল সঞ্জয়। খেয়াঘাটের মতো স্টেশনের প্ল্যাটফর্মও মনের ওপর একটা নিজস্ব প্রভাব বিস্তার করে, বিশেষ করে সময়টা যদি সন্ধ্যা ঘেঁষা হয় আর খেয়ার নৌকো বা গাড়ির থাকে বিলম্ব। উঁচু প্ল্যাটফর্মে টানা হাওয়ায় বেশ ভালো লাগতে লাগতে মনটা আস্তে আস্তে বিষণ্ণ হয়ে এলো সঞ্জয়ের। 2টো প্ল্যাটফর্মই শূন্য। ওর মনে হলো এ যেন জীবনেরই সন্ধ্যা। দিনের কাজ সেরে আর সবাই বেশ ঘরে ফিরে গেল, ওই রইল একা পড়ে। বড়ই অসহায় মনে হলো নিজেকে, বড়ই নিঃসঙ্গ। ওর খেয়ার নৌকোর যাবার জন্য আর কতদিন থাকতে হবে পথে? হেমন্ত গোধূলির ব্যথাতুর সুর ও পরিবেশে না এসেই পারে না। অনেকক্ষণ ধরে তার মধ্যে ডুবে রইল সঞ্জয়। একসময় একটি ছোট যাত্রী দলের অনুচ্চ কোলাহলে একটু চটকা ভেঙে যেতে দেখল দিনের শেষ চিহ্ন মুছে দিয়ে সূর্য পশ্চিম দিগন্তরেখার নিচে বিলীন প্রায়। হাতঘড়িটা দেখে নিয়ে উঠে পড়ল। ডানকুনিতে নামবে কি সোজাই বেরিয়ে যাবে তখন তাড়াতাড়ি ঠিক করতে না পারায় এই পর্যন্তই টিকিট কিনেছিল। একটা আবার কিনতে হবে, তারপর নিচের লাইনের ডাউন প্ল্যাটফর্মে গিয়ে বসাই ভালো। এবার তাই যদি করতে পারত বলাই ঠিক, তাহলে মনটা অন্যমনস্ক হয়ে এ ভাবটা যেত কেটে, এবং সেক্ষেত্রে এই কাহিনীটা সেভাবে শুরু হয়ে যেভাবে শেষ পর্যন্ত এগিয়ে গেল তার কোনো সম্ভাবনা থাকত না। ওপর থেকে নেমে আসতে আসতে নিচের লাইনের ডাউন প্ল্যাটফর্মের হঠাৎ এক জায়গায় দৃষ্টি পড়তে সিঁড়ির ধাপে দাঁড়িয়েই পড়ল সঞ্জয়। একটা গাছের চারিদিকে গোল করে গাঁথা রাঙা সিমেন্টের বেঞ্চে একটি মহিলা কোলে একটা বোধহয় প্লাস্টিকের বাস্কেট নিয়ে চুপ করে বসে আছে। পাশে জুতো মোজা হাফ প্যান্ট বুশ শার্টে ফিটফাট করে সাজানো একটি বছর 8 ছেলে। দৃষ্টি তার হঠাৎ আটকে গেল, তার কারণ প্ল্যাটফর্মটা একেবারে নির্জন। তা হলেও উত্তরপাড়া কি শ্রীরামপুরের প্ল্যাটফর্মে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করত না, কিন্তু এই সুদূর মফস্বল স্টেশনে, যেখানে মেয়ে যাত্রী অধিকাংশই নিম্ন শ্রেণীর, এরকম রুচিসম্পন্ন গৃহস্থ মহিলার এভাবে এমন সময় একা গাড়ির প্রতীক্ষা করা কেমন যেন অস্বাভাবিক বলে মনে হয়। তার উপর বর্ষীয়সীও নয়। এক নজরেই যেমন মনে হলো 25-26-এর বেশি বয়স হবে না। বয়সের দিকে মনটা যেতেই সঞ্জয়ের হুঁশ হলো এভাবে ওদিকে চেয়ে দাঁড়িয়ে থাকা বেশ শোভন হচ্ছে না। দৃষ্টি ফিরিয়ে এনে নিচের ধাপে পা দিতে থাকে। ছেলেটি হঠাৎ দাঁড়িয়ে উঠল। সঞ্জয়ের মনে হলো মহিলাটি কিছু বলায়। দাঁড়িয়ে উঠেছে ওরই দিকে চেয়ে। সঞ্জয় আর পুলের রাস্তা না ধরে লাইন টপকে এগিয়ে গেল। প্রশ্ন করল, আমায় কিছু বলবে? মেয়েটিও উঠে দাঁড়িয়েছে, সেই উত্তর করল, একটু মুশকিলে পড়েছি, আপনি এখানেই থাকেন? না। উত্তরটুকু দিয়ে সঞ্জয় প্রশ্ন করল, মুশকিলটা কি?
দৃষ্টি ব্যাকুলভাবে একবার চারিদিক দিয়ে ঘুরিয়ে এনে মেয়েটি অসহায়ের মতো বলল, এ কীরকম জায়গা? 3টের সময় একটা গাড়ি ছিল, সেটা মিস করে একেবারে 3.5 ঘন্টা পরে এইটে। এটাও আবার শুনছি প্রায়ই লেট থাকে। এমনিই তো সন্ধে হয়ে এলো। আবার সেইভাবে দৃষ্টিটা বুলিয়ে আনলো চারিদিক দিয়ে। কোথায় যাবেন আপনারা? ডানকুনি। দেখুন না, এইটুকু মাত্র ঘন্টাখানেকের রাস্তা, অথচ একটা গাড়ি ফেল করে এই ঝাড়া 3.5 ঘন্টা। অনুযোগের সুরে বলেই যাচ্ছিল। সঞ্জয় বাধা দিয়ে বলল, ও একটা কথা, সেই থেকে একঠায় এইভাবে বসে আছেন? কি করব, এখানে না হয় স্টেশনে, তার চেয়ে এখানে বরং। চাটা কিছু খাওয়া হয়নি? তার জন্যে তো। ছেলেটি রয়েছে তো সঙ্গে, একটু অপেক্ষা করুন, এখনই আসছি আমি। প্ল্যাটফর্ম থেকে কয়েক পা গিয়েই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কাছাকাছি জায়গাটা একটু একটু করে জমে উঠছে, সে কথা আগেই বলা হয়েছে। পাশাপাশি 2-3টে খাবারের দোকানও রয়েছে। সঞ্জয় একবার স্টেশনটা ঘুরে বেরিয়ে গিয়ে একটা ঠোঙায় করে কিছু খাবার নিয়ে এলো। কাছাকাছি এসে মেয়েটির বিস্মিত চোখের উপর চোখ রেখে বলল, আপনি আপত্তি করবেন জানি, আনতুম না, সময়ই থাকতো না আনবার। স্টেশনে গিয়ে জানতে পারলাম গাড়িটা লেটই, প্রায় 3 কোয়ার্টার। তাই আবার বাচ্চাটি সঙ্গে রয়েছে কি না। ধরো তো খোকা, চায়ের কথাও বলে এসেছি, আমি একটু জলের ব্যবস্থা দেখি। স্টেশন থেকেই ঘটি আর গ্লাস জোগাড় করে জল এনে দেখল এদের খাওয়া হয়ে গেছে। জল খাওয়া হয়ে গেলে ও দুটো ফেরত দিয়ে চায়ের ভেন্ডারকে সঙ্গে করেই নিয়ে এলো। মাটির ভাঁড়ে পাশাপাশি 2 কাপ বেঞ্চের ওপর রেখে দিয়ে মেয়েটি বাস্কেটের মুখ খুলে দাম দেওয়ার জন্য ভ্যানিটি ব্যাগটা বের করবে। সঞ্জয় বলল, দাম দিয়ে দিয়েছি, কতই বার। এর সঙ্গে খাবারের দামটাও তো রয়েছে। মেয়েটি অপ্রতিভভাবে হেসে উত্তর করল, তাহলে অন্তত ছেলেটির জন্য যা লেগেছে সেটুকু বাদ দিন। একটু হাসল মেয়েটিও। আস্তে আস্তে ব্যাগটা আবার বাস্কেটের মধ্যে পুরে দিয়ে ভাঁড়টা তুলে নিয়ে একটু ঘুরে বসল। একটু দেরি করে পান করা অভ্যাস বোধ হয়। সোজাসুজি ভালো করে দেখবার একটু সময় পেল সঞ্জয়। যদিও দেখবার যেন কিছু নেই, বরং যেটুকু আছে তাতে মনটা আরও উদাস করে ওপর প্ল্যাটফর্মের সেই ব্যথাতুর ভাবটাই ফিরিয়ে আনল। পায়ে একটা কালো স্ট্র্যাপ শু, কালো সরু ফিতে পাড়ের সাদা শাড়ি, সাদাসিধেভাবেই পরা, একটা সাদা ব্লাউজ, বাঁ হাতে একটি রুলি, ডান হাতটা খালি। এই বর্ণহীন নিরাভরণতার মধ্যে যে করুণ কাহিনীটা রয়েছে ইঙ্গিতের আকারে, সেটা যেন স্পষ্ট হয়ে উঠেছে সীমন্ত রেখায়। সেখানে সিঁদুর নেই, সেই হেমন্ত গোধূলির সুর, যে সঙ্গে থাকবে তাকে আগেই খেয়াঘাটে বিদায় দিয়ে একলা বসে থাকার। ছেলেটি রয়েছে, কিন্তু সে তো স্মৃতিটাকে স্পষ্ট করে আরও জাগিয়েই রেখেছে সেই মর্মন্তুদ সুরটা। চা শেষ হলে ভাঁড়টা ফেলে দিয়ে ঘুরে বসল মেয়েটি। রুমালে হাত মুখ মুছে বলল, ধন্যবাদ, যদিও অযথা এতখানি পরিশ্রম করে লজ্জাতেই ফেলেছেন। আরে কিছু না, উত্তর করল সঞ্জয়। বলল, সময়টুকু পাওয়া গেল তাই ভাবলাম ছেলেটি রয়েছে। তা আপনি এসেছিলেন কোথায় এদিকে? অজানা জায়গা আপনার যেন মনে হচ্ছে। অজানাই? উত্তরটা দিয়ে মেয়েটি যেন একটু বিব্রতভাবে বেঞ্চটার দিকে দেখে নিয়ে বলল, কিন্তু আপনি দাঁড়িয়ে রয়েছেন যে। গোল বেঞ্চে একজন অপরিচিতা মেয়ের সঙ্গে বসার অসুবিধা আছে। একেবারে কাছাকাছি বসা যায় না, আবার একটু দূর হয়ে পড়লে দুজনের মুখ দুদিকে ঘুরে যায়। কথাটা বলে মেয়েটি উঠে দাঁড়াতে যাচ্ছিল। সঞ্জয় বলল, তাতে কি হয়েছে, আপনি উঠবেন না। তখনই আবার মাঝামাঝি একটা ব্যবস্থা করে এগিয়ে অল্প একটু ব্যবধান রেখে তেরচা হয়ে বসে পড়ে বলল, অজানা যে বোঝাই যায় সেটা, তা কি সূত্রে এসেছিলেন? এভাবে একলাই বলতে হয়। মেয়েটি চোখ তুলে একটু কি ভাবল,
যাতে অন্তরে যে সুরটা উঠেছে তার জন্যই সঞ্জয়ের মনে হলো হয়তো নিঃসঙ্গতার কথাটা তোলা ঠিক হয়নি। একটু অপ্রতিভ হয়ে বলল, যদি আপত্তি থাকে তো না হয় থাক। ঘুরে মুখের উপর দৃষ্টি রাখল মেয়েটি। সঞ্জয়ের মনে হলো মন থেকে কিছু একটা মুছে দিয়ে একটু হেসেই বলল, না, আমি ভাবছিলাম আরও তো একলাই আসতে হতো, তাই ঠিকও করেছিলাম। খোকা জিদ ধরেই বসলো সঙ্গে আসবে। রবীন্দ্রনাথের বীরপুরুষ, একটু হেসে মন্তব্য করল সঞ্জয়। তাই অনেকটা না রে খোকা? পদ্যটা নিশ্চয়ই জানে, ও বয়সের প্রায় সব ছেলে মেয়ের মতোই। দেখ, বলে ঘাড় কাত করে একটু হাসল খোকা। মেয়েটি বলল, বীরপুরুষের খানিকটা নিগ্রহ গেল, কিন্তু আমি ভাবছি জিদ করে না এলে এই জনমানবহীন প্ল্যাটফর্মে একলা এই 3 ঘন্টা যে কি করে কাটতো। জায়গাটার ওপর যেন আতঙ্ক ধরে গেছে আপনার। আবার একটু হেসে বলল সঞ্জয়। অস্বীকার করতে পারি না। হেসেই উত্তর দিয়ে মেয়েটি আগেকার প্রশ্নে এসে পড়ে বলল, আমি এসেছিলাম একটা ইন্টারভিউয়ে, এখান থেকে মাইল 4 দূরে একটা গ্রামে। মেয়ে স্কুলের একটা চাকরি, হয়তো হয়েও যাবে, কিন্তু মুখপাতেই যা অভিজ্ঞতা। রাস্তাঘাট খারাপ? না, সেদিক দিয়ে সুবিধা আছে। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড থেকে অল্পই ভেতরে যেতে হয়, সেটুকুও রাস্তা খারাপ নয়। ট্রেনের অবস্থার কথা বলছি, একটা যদি ছেড়ে গেল। ভালো না লাগে নেবেন না। এরপরে আবার এমন একটা নিস্তব্ধতা এসে গেল যে সঞ্জয়ের মনে হলো এটুকু বলাও একটা ভুল হয়ে গেল। আবার ঘরের কাজ ফুরিয়ে না এলে কি কেউ ঘর ছেড়ে বেরোয়? এই সন্ধ্যায় তো ঘরের দ্বীপ জেলে একজনের জন্য প্রতীক্ষাই করবার কথা। কতদিন যে করেছিল একসময় তারই কথা হয়তো মনে করিয়ে দিয়ে আজ পদে পদেই আঘাত দেওয়ার এ কি দুর্ভাগ্য ওর। ভালো করতে এসে এই কি করে এই নিস্তব্ধতাটুকু ভাঙবে, ভাঙতে গিয়ে আবার হয়তো কি এক নতুন স্মৃতি জাগিয়ে তুলবে, সেই কথাই ভাবছিল সঞ্জয়। ছেলেটির সঙ্গে আলাপ করে প্রসঙ্গটা বদলেই ফেলতে যাচ্ছে। মেয়েটি আবার দিকলগ্ন দৃষ্টি হঠাৎ ঘুরিয়ে এনে একটু সচকিত হয়ে উঠেই বলল, এই দেখুন, আপনিও আমাদের জন্য আটকে পড়লেন না তো? না, আমিও এই ট্রেনেই যাব। এই ট্রেনেই? স্পষ্ট একটু উল্লসিত হয়ে উঠেছে। প্রশ্ন করল, কোথায় নামবেন? ডানকুনিতেই। ওখানেই বাড়ি? প্রশ্নটা করে একটু ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল, এই জন্যে জিজ্ঞেস করছি, আমারও বাড়ি ওখানেই, কিন্তু কখনো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। বাড়ি নয় আমার ওখানে, আমি থাকি উত্তরপাড়ায়। একটু কাজ আছে, সেরে বাস ধরে চলে যাব। ভালোই হলো, স্বস্তিস্বরেই বলল মেয়েটি। আমারও বাড়ি ঠিক ডানকুনির মধ্যে নয়, একটু ভেতরের দিকেই যেতে হয় উত্তরপাড়ার বাসেই। বেশ হলো। এরপর আলাপটা একটু ছড়িয়ে পড়ল, খানিকটা করে দুদিকের পরিচয়। ওর বাড়িতে বিধবা পিসিমা বুড়োই হয়ে এসেছেন, একটি ভাই স্কুল ফাইনালে পড়ছে, আর এই খোকা। দৃষ্টি ছেলেটির উপর গিয়ে পড়তেই একটা দীর্ঘশ্বাস পড়ল। সঞ্জয় প্রসঙ্গটা তাড়াতাড়ি ঘুরিয়ে খোকাকে নিয়েই পড়ল। নাম কি? খোকার নাম তপন কুমার বসু। বীরপুরুষ হয়ে সে এসেছে সঙ্গে। পারে রবীন্দ্রনাথের বীরপুরুষ আবৃত্তি করতে? হ্যাঁ, পারে খোকা, করুক না আবৃত্তি তাহলে। একেবারেই হলো না, তারপর সংকোচ কাটিয়ে প্রস্তুত হয়েছে খোকা। গাড়ির সার্চ লাইট এসে পড়ল। লক্ষ্য করা হয়নি প্ল্যাটফর্মেই ঢুকছে গাড়ি। ডানকুনিতে নেমে একসঙ্গেই 3 জনের স্টেশন থেকে বেরিয়ে আধা আধি এসেছে। উত্তরপাড়ার বাসটা টানা হর্ন দিয়ে রেলের গেট পেরিয়ে বেরিয়ে গেল। দাঁড়িয়েই পড়ল মেয়েটি। অসহায়ভাবে সঞ্জয়ের দিকে দৃষ্টি তুলে বলল, যা, আবার সেই কখন? এদিকে রাত হয়ে গেছে, খানিকটা পরেই রাস্তাও তো ভালো নয় যে রিক্সা করে নেব। সে তো চলেই না, একা মেয়ে ছেলে।
উত্তর করল সঞ্জয়। একটু ভেবে নিয়ে বলল, আর একটা রিক্সা করে সঙ্গে গেলে কেমন হয়? পরে ওখান থেকে পরের বাস ধরে নেব। কিন্তু আপনার তো কাজ রয়েছে এখানে। সে কাল এসে সেরে গেলেও হবে। রেলের গেটে কিছুটা দেরি হয়ে গেল। একটা মালগাড়ি এসে পড়েছে আপলাইনে। পথও প্রায় মাইলখানেক। রিক্সাটা থেকে নেমে মেয়েটি বলল, একটু না হয় আসুন না, 1 মিনিটও নয় আমাদের বাড়ি। এত খুশি হবেন পিসিমা। কখন এসে পড়বে বাসটা? সঞ্জয় উত্তরে বলল। এসেই পড়েছে। হর্নের শব্দের সঙ্গে দুটো হেডলাইট স্পষ্ট হয়ে উঠল। যা, নিরাশ হয়ে বলে উঠল মেয়েটি। একদিন কিন্তু নিশ্চয় আসুন। কি উপকার যে করলেন আজ। মোটরের আলো পড়ে চোখ দুটি চিকচিক করে উঠল। বাস থামিয়ে নমস্কার বিনিময় করে উঠে পড়ল সঞ্জয়। সমবেদনাই, কিন্তু হেমন্ত সন্ধ্যায় সুর ধরে এমন গাঢ়ভাবে মনটাকে রাঙিয়ে দিয়েছিল যে মন নিয়ে একটু বিচারে বসতে হলো সঞ্জয়কে। এই যেন একটা অজানা অনুভূতি। ওই যে সজল চোখে উপকারের কথা, সেইটুকু ধরে কত যে করার আছে, কত যে করা যায়, কত যে করা উচিত, কি বা পেরেছে করতেও। ভয় হয়, বিশ্বাস হয় না নিজেকে। ওই বর্ণহীন সীমন্ত রেখার একটা অলঙ্ঘ মর্যাদা আছে। সমবেদনার ছদ্মবেশে যদি অন্য কিছু তার সামনে গিয়ে দাঁড়ায়, বোঝা যায় কি নিজের মনকে সবসময়? এরপর মাসখানেকের মধ্যে ওই পথ ধরে যাওয়া আসা করল সভয়। 3 বার দিনমানি, একদিন সন্ধ্যার মুখে, কিন্তু নামল না। এরপরই ঘটনাস্রোত যেন আপনি ওর পথ ঘেঁষে এসে ওকে ভাসিয়ে নিয়ে চলল। ওদের ওখানের মেয়ে স্কুলের সহকারী সম্পাদক শেখর ওর বন্ধু। একদিন এসে বলল, একটি শিক্ষিকার জায়গা খালি হয়েছে। ওর আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে তো চেষ্টা করে, গ্র্যাজুয়েট হওয়া চাই। চোখ তুলে ভাবতে একটু বেশি সময় নিতে দেখে বলল, এই শুধু পরিচিত হলেও চলে, সত্যি অভাবগ্রস্ত অথচ ভালো, এই রকম। আরে এবারেও সিনিয়র মেম্বার নীলরতনবাবু তাঁর নিজের ক্যান্ডিডেট বসাতে চান। বাহ, তা কেন হবে? খাস জমিদারি নাকি? স্রোত যেন দুদিক থেকে চাপ দিয়ে এগিয়ে নিয়ে চলল সঞ্জয়কে। বলল, আছে, ঠিক যেমন চাইছিস সেই রকম। সেই দিনই বিকালে মেয়েটির বাড়ি গিয়ে উপস্থিত হলো। রাস্তার ধারেই তপনের সঙ্গে দেখা। খেলা করছিল। ছুটে এসে বলল, কই এলেন না তো আর? এই তো এসেছি। ওদের মতোই একটু রসিকতা করলো হেসে সঞ্জয়। প্রশ্ন করল, সবাই আছেন বাড়িতে? হ্যাঁ। এগিয়ে নিয়ে যেতে যেতে বলল তপন, জয়া পিসি এইমাত্র স্কুল থেকে এলেন। কে জয়া পিসি? দাঁড়িয়েই পড়ল সঞ্জয়। বা, সেদিন একসঙ্গে এলাম, সবাই ভুলে গেলে? তোমার মা নয়? কি প্রশ্ন করছে যেন হুঁশি নেই সঞ্জয়ের। মা কি করে হবেন? কৌতুকের আর অন্ত পাচ্ছে না তপন। পিসির ওপর একটু জোর দিয়ে বলল, পিসিমা তো। কে রে তপু? বলে দরজার কাছে এগিয়ে এলো জয়া। হঠাৎ আনন্দের বিস্ময়ে চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। অনুযোগ করল, বাহ, খুব এলেন তো। সেদিনের সাজ। পিসিমার কাছে নিয়ে গিয়ে পরিচয় করে দিল। সেদিন যার কথা বলেছিল, যিনি না এসে পড়লে যে কি আতান্তরে পড়তে হতো। আমি এলাম বলে চলে গেল। আনন্দে চাপা উত্তেজনায় একটু একটু কাঁপছে। সব সেকেলে বর্ষীয়সীর মতো পিসিমারও বলার অভ্যেস আছে। প্রশ্নও করতে হলো না, আপনি সব বলে গেলেন পরিবার কাহিনী। বিশেষ করে ভাইঝিকে কেন্দ্র করে। বড় ভালো মেয়ে, বড় বুদ্ধিমতী। বিএ পাশ করে এমএ পড়বে ঠিক করেছে। এই সময় হঠাৎ বিধি বাম হলেন। নিজে পড়বে কি, কোনো রকমে কাজল আর তপুকে পড়ানোই একটা সমস্যা হয়ে দাঁড়ালো। অবাঞ্ছনীয় প্রসঙ্গটা এসে পড়তে সঞ্জয় নিজেই অন্য প্রশ্ন তুলে চাপা দিতে যাচ্ছিল।
জয়া এসে পড়ল। শুধু স্কুলের সাজ বদলেই নয়, একটা ট্রেতে করে চা জলখাবারও সাজিয়ে নিয়ে একটু অনুযোগের স্বরেই বলল, ওকে আর সেসব কথা শোনানো কেন পিসিমা? মনে করে এতদিন পরে যদি বা একবার এলেন। স্কুলের সাজ বদলে এসেছে, কিন্তু প্রায় সেই রকমই। পিসিমাও অনুযোগের সঙ্গেই বললেন, সঞ্জয়কে সাক্ষী মেনে। বলি কি সাধ করে বাবা, নিজের দিকেও তো একটু চাইতে হয়। এই বয়সে সব স্বাদ আহ্লাদ খুইয়ে। এবারেও তাড়াতাড়ি চাপা দিয়ে দিল সঞ্জয়। এবার তার আসার উদ্দেশ্যটা এনে ফেলে। জয়াকেই আগে শোনাবে বলে রেখে দিয়েছিল। চাকরিটা হয়ে যেতে যাওয়া আসা মেলামেশাটা স্বভাবতই গেল বেড়ে। একটি কৃতজ্ঞ পরিবার নিবিড়ভাবেই ওকে আপন করে নিতে তৎপর হয়ে উঠল। এ কাহিনীর নোটে গাছটি এইখানেই মুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু তা পারল না। হয়তো সম্ভবই ছিল না হওয়া। সম্ভব ছিল না সেদিন সন্ধ্যায় কামারকুণ্ডুর প্ল্যাটফর্মে ঘনিয়ে আসা সেই অহেতুক সুরটুকুর জন্য, যেটা সদ্যসদ্যই মূর্তি পেল জয়া তপনের মধ্যে। একটু যে ভুল ভাঙল, তপন জয়ার ছেলে নয়, অতীত স্মৃতির শেষ অবলম্বন নয়, ভাইপো, এতে সেই ব্যথার পুরবিতে কি কোনো পরিবর্তন এনে দিতে পারল না। যে তার কারণ জয়ার জীবনের যা মূল ট্র্যাজেডি, সেটা তো যেমনকার তেমনই থেকে গেল। কটা মাস কেটে গেল। যেটা সমবেদনায় হয়েছিল শুরু, সেটা মনের অজ্ঞাত কন্দরে কী রূপ নিচ্ছে, পরিচয় আর অন্তরঙ্গতার অনুকূল বায়ু পেয়ে ঠিক বুঝতে পারে না সঞ্জয়। শুধু একটা ইচ্ছা, ওর ভালো করবার, ওর ললাট থেকে চিন্তার ছায়া মিটিয়ে দেওয়ার একটা দুর্বার বাসনা যেন পাগল করে দিতে লাগলো সঞ্জয়কে দিন দিনই। তার জন্য যে কোনো আত্মত্যাগ যেন অপর্যাপ্তই বলে মনে হয়। কাজটা ভালো, ছোট পরিবারটি সুখী। জয়াও, যদিও জয়াকে বাহ্যত কবে অসুখী দেখেছে তাও মনে পড়ে না, তবু ওরই মনের অতৃপ্তি কেন যে ছড়িয়ে থাকতে দেখে জয়ার মুখে, বুঝে উঠতে পারে না সঞ্জয়। তারপর একদিন বুঝল, হয়তো শিউরে উঠেই থাকবে প্রথমটা। সঞ্জয় ছেড়ে দিল আর ওদিকে যাওয়া, প্রায় মাস 2। তাতে ফল এইটুকু হল, দেহটাকে সারিয়ে নিতে মনটার একমাত্র আশ্রয় হয়ে উঠল জয়াদের ছায়াস্নিগ্ধ নিলয়টুকু। হাসি খুশির সব ছবিগুলি যায় মুছে। কি করে বুঝতে পারে না, শুধু একটি ছবি দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে ওঠে, সেই প্রথম দিনের ছবি। সামনের বেঞ্চটিতে দিন শেষের মলিন আলোয় নিজের নিঃসঙ্গতা নিয়ে বসে আছে জয়া। এবার উল্টো স্রোত বইল। আর একবার মন নিয়ে বিচারে বসল সঞ্জয়। তাতে একটা জিনিস আবিষ্কার করল, ও যদি চরম আত্মোৎসর্গই করতে চায় জয়াকে সুখী করবার জন্য, তার পথ তো রয়েছে খোলা। অবশ্য জয়া যদি রাজি হয়। জানে যুগটা একেবারে প্রতিকূল না হলেও এখনো খানিকটা লোকলজ্জা, খানিকটা সমাজ ভয় আছেই। উপায় নেই বলেই আর ভয় নেই, তাতেই ওর আত্মত্যাগ আরও মহীয়ান হয়ে উঠবে। তপন যে জয়ার সন্তান নয়, এতে পথ খানিকটা সুগম হয়েছে। 2 মাস পরে আবার একদিন গিয়ে উঠল। পরিস্থিতিটা ছিল বেশ অনুকূল। রবিবার একটা ম্যাচ দেখতে কাজল আর তপন গেছে ডানকুনি বেরিয়ে। জয়া মুখ ভার করেই অভ্যর্থনা করল, মনে পড়ল সঞ্জয়দার, আজ ঠিক 1 মাস 27 দিন পরে এলেন। আশা করেছিলাম কাজল গিয়ে একদিন খোঁজ নিয়ে আসবে। একটা উত্তর দিল সঞ্জয়, তৈরিই ছিল। তবে মুখভারটুকু ভালোই লাগলো, দিন গোনাটুকু আরও ভালো। ঠিক করে নিল আজই বলবার দিন, নইলে আর হবে না। চা জলখাবার খেয়ে পিসিমার সঙ্গে খানিকটা গল্প করে ওরা দুজনে ঘাটে গিয়ে বসল। একটা মাঝারি আকারের খিড়কির পুকুর আছে, বাঁধানো ঘাট। কাজল তপন থাকলে 4 জনে বসে গল্প সল্প করত। দেরি করল না সঞ্জয়, বুকটা দুরু দুরু করছে। নিতান্তই একাধটা এদিক ওদিক কথা শেষ করে বলল, 1 মাস 27 দিনের কথা বলছো জয়া, কিন্তু আর হয়তো একেবারেই না আসতে পারি। কেন?
উদ্বিগ্ন হয়ে উঠে একেবারে কয়েকটা প্রশ্ন করে বসল। বাইরে চলে যাচ্ছেন কোথাও? ভালো লাগে না এখানটা? আমাদের কিছু দোষ ত্রুটি হয়ে গেছে নাকি সঞ্জয়দা? একটু চুপ করে রইল সঞ্জয়। বুকের দুরুদুরুটা বেড়ে গেছে। তারপর ঢোক গিলে বলল, আচ্ছা, পিসিমা কি তোমার খুব সেকেলে জয়া? হঠাৎ এ কথা? আজ একটা কথা বলতে এসেছি তাকে। তিনি রাজি না হলে আমার এখানে আর আসা সত্যিই বন্ধ রাখতে হবে। অবশ্য তার আগে তোমার মত, তোমায় নিয়েই তো কথা। চুপ করে রইল জয়া মাথা হেঁট করে। যে দিন গোনে তার বুঝতে দেরি হবে কেন? তার বুকও যে দুরু দুরু করেই ওঠে। চুপ করেই বসে একটু, তারপর লজ্জার দিকটা এড়িয়ে প্রশ্নের আকারেই একটা বেশ মাঝামাঝি উত্তর গড়ে নিল। বলল, সব কিছুই তো তার ওপর নির্ভর করে। কি বলবেন না বলবেন আমি কি করে জানব? হেসে জিজ্ঞেস করল, কিন্তু হঠাৎ একেলে কি সেকেলে এ কথা জিজ্ঞেস করলেন যে? কি করে কোন ভাষায় বলবে যেন ভেবে উঠতে পারছে না সঞ্জয়। কিন্তু লগ্নটা আজ এত সদয় হয়েই এসেছে যে বলে দিয়ে নিজের অদৃষ্ট পরীক্ষা না করলেও নয়। ভেঙে ভেঙে যেতে লাগলো কথাগুলো। আমি বলছিলাম জয়া, তোমার সিঁথিতে সিঁদুর, মানে তাহলে আমি যে আশঙ্কা করছিলাম। অবাক হয়ে মুখের দিকে চেয়ে আছে জয়া। কৌতুক লজ্জাটাকেও যেন ঠেলে সরিয়ে দিয়েছে। একটু চেয়ে থেকে বলল, কি আপনার আশঙ্কা কি করে জানব? কিন্তু কিছু না হলে সিঁদুর যে আসবে কোথা থেকে তাও তো। বলতে বলতেই দুহাতে মুখ ঢেকে খিলখিল করে হেসে লুটিয়ে পড়ল। সবচেয়ে হাসির কথাটা কিন্তু সঞ্জয়ের কাছে রয়ে গেল। ওর এক এক সময় মনে হয়, হাসিও পায় বই কি তাতে, যে জয়াকে পাওয়ার মধ্যে কোথায় যেন একটা খুঁত থেকে গেল। যেন যথেষ্ট করা হলো না ওকে পেতে, যেন চরম আত্মত্যাগ করে উপযুক্ত মূল্য দেওয়া হলো না, যেন যেমন আশা করেছিল, কিংবা আশঙ্কাই, কুমারী না হয়ে জয়া যদি বিধবাই হতো তো আফসোসের আর কিছুই থাকতো না।